হ্যালো জনগণ, আজকে চলে আসলাম একটি ছোট্ট নাটকের রিভিউ দিতে। সাধারণত নাটকের রিভিউ হয় না, অনেকে শুনে হাসাহাসি করতে পারেন, তবুও রিভিউটা দিচ্ছি কারণ নাটকটা আমার খুব পছন্দের একজন পরিচালকের পরিচালনায় তৈরি হয়েছে। গত 2 দিন আগে মনে হয় ইউটিউবে রিলিজ হয়েছে। পরিচালকের নাম হচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল। আপনারা যারা বাংলাদেশি চলচ্চিত্র, নাটক, পরিচালক নিয়ে কিছু হলেও জানেন, তারা মাসুদ হাসান উজ্জ্বলের নাম হয়তো শুনেছেন। এর আগে হয়তো দুই একটি কাজও দেখেছেন। উনি খুব আন্ডাররেটেড একজন ট্যালেন্টেড মানুষ। আমি ওনাকে অনেক আগে থেকেই ফলো করি, ওনার কাজগুলো আমি অনেক আগে থেকেই দেখছি, বাট গত 2-3 বছরের ধরে ওনার একটা নাটকের ক্লিপ খুব ভাইরাল হয়েছে। আপনারা নাটকের ক্লিপের একটা ডায়লগ শুনে হয়তো বুঝতে পারবেন আমি কাকে নিয়ে কথা বলতেছি। একটা ক্লিপ আছে যেখানে উস্কো খুস্কো চুল, অনেক লম্বা চুল, ওনার নাম হচ্ছে প্রবর রিপন। প্রবর রিপনরাও হয়তো এখনকার জেনারেশনের বেশিরভাগ ছেলেপালে চেনে না। তো ওই প্রবর রিপন হচ্ছে অপি করিমকে বলে যে নিরাপত্তায় যদি শেষ কথা হতো তাহলে এই ধুলোর পৃথিবীতে আসতাম না, আহ, মায়ের গর্ভেই থেকে যেতাম। এরকম একটা কথা, আমি ঠিকভাবে বলতে পারতেছি না এখন, ওরকম মাথা আসতেছে না। তো এই যে ডায়লগটা, এই ডায়লগটা খুব দেখলাম যে ফেসবুকে গত 2-3 বছর খুব চলতেছে। পিছনে একটা আর্টসেলের অনিকেত প্রান্তরের হচ্ছে একটা ফ্লুইড লাগাই দেয়, ওই মনে হয় বক্তিয়ার আহমেদের ফ্লুইডটা। তো ওই ফ্লুইডটা টোন দিয়ে এই ক্লিপটা খুব ভাইরাল আর কি, যে আসলে পাখির মতো হইতে চাইছিল প্রবর রিপন ওই নাটকের মধ্যে। তো প্রবর রিপন, ওনাকে নিয়ে আসলে কথা বলে শেষ করা যাবে না। আমার মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একজন মানুষ। তো মাসুদ হাসান উজ্জ্বল স্যারই বলি, আমি ওনাকে অনেক রেসপেক্ট করি। আহ, উনি হচ্ছে আগে হচ্ছে নাটক তৈরি করতে, এখন অনেক দিন ধরে কাজ করে না। ওনার কিছু বিখ্যাত নাটক আমি আসলে দেখছি। আপনাদের, আমার যারা ভিডিও দেখেন তারা মাসুদ হাসান উজ্জ্বল স্যারের কাজ দেখতে পারেন। মানে আমার মতে উনি একমাত্র পরিচালক আমি দেখছি বাংলাদেশের মধ্যে, যিনি সাহিত্য এবং চলচ্চিত্র দুইটা কম্বাইন করে, ব্লেন্ড করে হচ্ছে গিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানাইছেন, যেটা দেখলে আপনার আসলে খুব ভাল লাগবে। সাধারণত সাহিত্যকে চলচ্চিত্রের মধ্যে নিতে গিয়া বেশিরভাগ পরিচালকই হিমশিম খায়, কিন্তু মাসুদ হাসান উজ্জ্বল এমন একজন লোক যিনি খুব ইজিলি সাহিত্যকে চলচ্চিত্রের মধ্যে ব্লেন্ড করতে পারে। তো ওনার কিছু ভালো ভালো নাটক আছে, যেমন ধরেন হচ্ছে দেখতে পারেন ইউটিউবে সার্চ করলে হয়তো বিভিন্ন নাম না জানার চ্যানেলে পাবেন, কারণ উনি আসলে খুব আন্ডাররেটেড। তো তো ওনার নাটকগুলো আসলে উনি হয়তো কপিরেট টপিরেট করে রাখে নাই খুব একটা। তো বিভিন্ন নাম না জানার চ্যানেলে ওনার নাটক পাওয়া যায়। যেমন ধরুন হচ্ছে অক্ষয় কোম্পানির জুতো, তারপর দাস কেবিন, তারপর একটু আগে যেটা বললাম ওই নাটকটার নাম হচ্ছে যে জীবন ফড়িংয়ের। তারপর হচ্ছে ফসিলের কান্না আছে, আর রোদ মেখো সূর্যমুখী আছে। এইগুলোই। আরও অনেকগুলো নাটক আছে, আমার ঠিক এখন মনে পড়তেছে না। লাস্ট কয়েক বছর আগে দেখছিলাম যে উনি একটা মুভি তৈরি করছে 49 বাতাস, ওটা দেখা হয় নাই আনফর্চুনেটলি। আর আমি ট্রেলার একটু একটু আমার ভাল লাগে নাই, একটু মনে হয়েছে যে ডাবিংয়ে প্রবলেম, জানি না মূল মূল মুভি কীরকম। সো মুভি না দেখে আসলে আমি কমেন্ট করতে পারতেছি না। আমি ওনার আইডি ফলো করি, উনি হচ্ছে লাস্ট কাজ করছে বনলতা সেন, জীবনানন্দ দাশকে নিয়ে। তো ওইটা রিলিজ হয় নাই, রিলিজ দেয় নাই, উনি নিজের ইচ্ছা করে রিলিজ দেয় নাই। উনি খুব মানে কি বলে, একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। উনি আসলে নিজের মতো করেই সব কিছু তৈরি করে, কারো ধার ধারে না। চলচ্চিত্রের ক্ষেত্রে বলেন বা সাহিত্যর ক্ষেত্রে বলেন, সবসময় উনি নিজের একটা একটা কি বলে ভাবগাম্ভীর্য বজায় রাখার ট্রাই করেন। তো আর হচ্ছে উনি হচ্ছে মেঘ দলের ফাউন্ডিং মেম্বার বলা যায়। আর অপি করিমের এক্স হাজব্যান্ড মেবি, আমি শিওর না। আহ, যদি ভুল বলি তাহলে সরি স্যার। তো যাই হোক, আম, এইটা নাটকটা নিয়ে কেন কেন আলোচনা করতে বসছি, এটা বোঝানোর জন্য যে আসলে একজন মানুষের সব কাজ সবসময় যে গ্রহণযোগ্য তা পাবে এরকম না। যেমন মাসুদ হাসান উজ্জ্বলের যে কাজটা, যে জীবন ফড়িংয়ের যখন বের হয়েছে তখন খুব একটা চলে নাই, কিন্তু 10 বছর বা 15 বছর পর এখন কিন্তু খুব দমায় শেয়ার হইতেছে। তারপর যে রোদ মেখো সূর্যমুখী, এর মধ্যে বলে যে আত্মার ওজন কত, আরও অনেক সুন্দর সুন্দর ডায়লগ আছে, যে যা ডায়লগগুলো শুনলে আপনার মানে মনন শক্তির খুব একটা বিকাশ ঘটবে, বা হচ্ছে আপনি চিন্তা করতে শিখবেন। তো আমার কাছে মনে হয়েছে যে সেই সব দিক চিন্তা করে আমি চিন্তা করলাম যে মাসুদ হাসান উজ্জ্বল স্যারের একটা নাটক তৈরি হয়েছে, নতুন নাটক উনি রিলিজ করছে, নাম হচ্ছে চুপ কথা। তো নাটকটা দেখি যে আসলে আগের ধাঁচ এখনও আছে কিনা। হ্যাঁ। তো যেটা দেখলাম,
আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, সত্যি কথা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আসলে আমি যেরকম আসলে এক্সপেক্ট করে বসছিলাম কিছুই পাই নাই। প্রথমে হচ্ছে প্রথম থেকে শুরু করে নেগেটিভ সাইডগুলো আগে বলি, পজিটিভ সাইড একদম পরে বলবো, কারণ পজিটিভ সাইড আমার ভিউইং অ্যাঙ্গেল থেকে পজিটিভ সাইড একটু কম ছিল। তো নেগেটিভ সাইড হচ্ছে প্রথমেই নামটা ভালো লাগে নাই। মাসুদ হাসান উজ্জ্বলের স্যারের যে নাটকের যে নাম, এই নাম টিপিক্যাল নাম হইতে পারে না। আই ডোন্ট বিলিভ দিস। চুপ কথা এটা একটা টিপিক্যাল নাটকের নাম, আমার এটা ভালো লাগে না নাম প্রথমেই। দ্বিতীয় হচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল স্যারের কাজে একদম যেটা হচ্ছে কমন এবং যেটা হচ্ছে সবসময় থাকে, সেটা হলো তিনি ডায়লগে ডায়লগে সাহিত্য ঢুকায়। মানে ধরেন হচ্ছে এক, আমি এই যে কথা কথা বলতেছি, এই কথার মধ্যে ধরেন হচ্ছে জীবনানন্দ দাশের কবিতার লাইন বলে দিলাম, বা হচ্ছে রবীন্দ্রনাথের কোনো নাটকের লাইন বলে দিলাম, বা হচ্ছে বিখ্যাত কোনো কবি সাহিত্যিকের নাম, চলচ্চিত্র কী বল, বিখ্যাত কোনো কবি সাহিত্যিকের আমার হচ্ছে উপন্যাস, নাটক, গল্প, কবিতা, এগুলার কোনো একটা লাইন ঢুকিয়ে দিলাম। তো এই জিনিসগুলা আপনি তখনই বুঝতে পারবেন, বা এই জিনিসগুলোর ভ্যালু তখনই বুঝতে পারবেন যদি আপনার সেই কবি সাহিত্যিকের কাজ আপনার পড়া থাকে বা জানা থাকে, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। মানে আপনি বুঝতেই পারবেন না যে এইটা খুব বিখ্যাত একটা কবিতার লাইন যদি আপনি সেই কবিতাটা না পড়েন। তো আমি যেটা আসলে আশা করছিলাম, যেহেতু মাসুদ হাসান উজ্জ্বল স্যারের নতুন একটা কাজ, এরকম অনেক কিছু থাকবে, তো তেমন কিছু পাইনি। টিপিক্যাল পরিচালক, টিপিক্যাল যারা আসলে লেখালেখি করে তাদের মতনই হচ্ছে গিয়া ডায়লগ ডেলিভারি পাইছি বা হচ্ছে কাজ পাইছি। এই দিক দিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আরেকটা বিষয় হচ্ছে এই দুই নম্বর বিষয়। 3 নম্বর বিষয় যে মেটাফরিক্যাল কাজে মাসুদ হাসান উজ্জ্বল স্যার সেরা। সে হচ্ছে কি বিভিন্ন বস্তু মেটাফরিক্যালি দেখায়, যেটা হচ্ছে আমি এই নাটকে পাইনি সিরিয়াসলি। মানে আমার কাছে, আমি যখন নাটকটা দেখি তখন আমার নিজের কাছেই আমি নিজে প্রশ্ন করছি যে এটা কি মানে আসলেই ওনার কাজ কিনা, এরকম আর কি। তো মেটাফরিক্যাল জিনিসপাতি তেমন একটা পাইনি। তো সব দিক দিয়ে আমি বলতে গেলে যে মানে আমার ভাল লাগে নাই, একদমই ভাল লাগে নাই। ভালো লাগার বিষয় ভিতরে ছিল একটা জিনিসই, সেটা হচ্ছে লোকেশন। লোকেশন আর হচ্ছে সিনেমাটোগ্রাফি খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লোকেশনে, বাংলাদেশের খুব সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে শ্যুট করা হয়েছে। সিনেমাটোগ্রাফি খুব মাস্টারপিস ছিল নাটকে। এত সুন্দর সিনেমাটোগ্রাফি আগে খুব কম দেখছি। ও খারাপ জিনিসের মধ্যে যেটা হচ্ছে যে এআই দিয়ে কিছু শ্যুট আছে যেগুলা হঠাৎ হঠাৎ করে দেখানো হয়েছে, হয়তো বাংলাদেশি নাটকে এটাই প্রথম এআইয়ের ব্যবহার। এর ব্যাপারটা ভাল লাগছে, বাট মানে দরকার ছিল না এটা করার এই আর কি। যাই হোক, মাসুদ হাসান উজ্জ্বল স্যার, আমি ওনার কাজের প্রতি খুবই রেসপেক্টফুল। ওনার কাজকে রেসপেক্ট করি, ওনার চিন্তাধারাকে রেসপেক্ট করি। তো উনি, আমি আশা করি উনি সামনে আরও সুন্দর সুন্দর কাজ করবে। তবে আমি আশা করি যে আমি যে নাটকগুলো দেখে বা ওনার যে কাজগুলো দেখে, ওনার যে লিরিকগুলো দেখে, যে মিউজিক দেখে, যে কাজ দেখে আমি ওনার ফ্যান হয়েছি, সামনে যেন তার কিছুটা হলেও বজায় থাকে। আমার ওনার ফ্যান হিসেবে আমার এতটুকুই চাওয়া। আমি জানি উনি আমার চাওয়া পাওয়াকে ধার ধারে না, উনি একজন স্বাধীনচেতা মানুষ, উনি যেটা ভালো মনে করবেন উনি সেটাই করবেন। তারপরও একজন ফ্যান হিসাবে, একজন গুণগ্রাহী হিসাবে আমার এতটুকুই চাওয়া। আর চুপ কথা, যারা মাসুদ হাসান উজ্জ্বলকে চিনেন, আমার মতোই চিনেন, তাদের সত্যি কথা তাদের দেখার দরকার নাই, এটা একদমই আমার ভাল লাগে নাই। যারা মাসুদ হাসান উজ্জ্বলকে খুঁজতে চান তাদের চুপ কথা দেখার দরকার নাই। আমি শুরুতে যে নামগুলো বলছি নাটকগুলা, ওগুলো দেখে ফেলেন, তাহলে আপনি অরিজিনাল মাসুদ হাসান উজ্জ্বলকে চিনতে পারবেন। ওকে, তো এই পর্যন্তই আজকে। নেক্সট যদি কোনো মুভি বা সিনেমা দেখি তাহলে রিভিউ দিব। আপাতত গুড বাই, গুড নাইট।